ভারতকে দুই কঠিন শর্ত দিল বাংলাদেশ, অনিশ্চয়তায় তারেক রহমানের সফর। বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বেআইনি ঘোষণা করল যুক্তরাষ্ট্রের আদালত। ইনউডে ভয়াবহ রেসিং ট্র্যাজেডি, গতির আনন্দে পিষ্ট নিষ্পাপ পথচারী, কাঠগড়ায় চালক। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার যে নীতি ট্রাম্প প্রশাসন কার্যকর করেছিল তা অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার যে নীতি ট্রাম্প প্রশাসন কার্যকর করেছিল তা অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। নিউ ইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জেনেট ভার্গাস শুক্রবার এক রায়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই নীতি তার আইনি এখতিয়ারের বাইরে গিয়ে নেওয়া হয়েছিল এবং তা সুস্পষ্টভাবে বেআইনি। এই যুক্তি দেখিয়ে যে এসব দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। শুক্রবার বিচারক ভার্গাস সেই নীতিকেই আইনি বৈধতার প্রশ্নে বাতিল করে দিলেন। রায় বিচারক ভার্গাস উল্লেখ করেন, ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী কনসুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ক্ষমতা থেকে পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রত্যাখ্যানের এই নীতি সেই আইনি কাঠামোরই সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। স্টেট ডিপার্টমেন্টের এই স্থগিতাদেশে ল্যাটিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া, দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অসংখ্য দেশ অন্তর্ভুক্ত ছিল। গত জানুয়ারিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঘোষণার পর এই স্থগিতাদেশ বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনদের পরিবার ভিত্তিক গ্রিন কার্ড আবেদন দীর্ঘদিন ধরে আটকে ছিল, যাতে হাজার হাজার বাংলাদেশি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন অভিবাসন আইনজীবীরা। মামলাটি করেছিল ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিস টুগেদার নামে দুটি অভিবাসী অধিকার সংগঠন। সঙ্গে ছিলেন খোদ ভিসা প্রত্যাশী কয়েকজন আবেদনকারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য স্পন্সরশিপ করা মার্কিন নাগরিকরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক অভিবাসন কড়াকড়ি নীতির অংশ হিসেবেই এই স্থগিতাদেশ এসেছিল বলে মনে করা হয়। অধিকার কর্মীরা বলেছেন, এই কড়াকড়িতে বাক স্বাধীনতা ও ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। সকালের আলো ফুটতেই ব্যস্ত ম্যানহাটনের রাস্তায় যেন নেমে এসেছিল নরক। বেপরোয়া গতির উন্মাদনায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেল কয়েকটি জীবন। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে ইনউডের শেরম্যান এভিনিউ ও 204 নম্বর ইস্ট স্ট্রিটের সংযোগস্থলে একটি শেভরলেট করভেট ও মার্সিডিজ বেঞ্জের মধ্যে চলা ভয়াবহ রেসিং কেড়ে নিয়েছে এক সাধারণ পথচারীর স্বাভাবিক জীবনের শান্তি। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ম্যানহাটনে শেভরলেট করভেট ও মার্সিডিজ বেঞ্জের মধ্যে চলা ভয়াবহ রেসিং প্রতিযোগিতায় মেতে ওঠা দুটি বিলাসবহুল গাড়ির একটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে প্রথমে পথচারীকে সজোরে ধাক্কা দেয়, এরপর উঠে পড়ে ফুটপাতে। বিকট শব্দে গাড়িটি আছড়ে পড়ে রাস্তার পাশের একটি ভবনের দেয়ালে। অন্যদিকে রেসে থাকা মার্সিডিজটি একটি স্কুটারে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। তবে ঘটনার পরপরই ঘাতক মার্সিডিজের চালক গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গুরুতর আহত অবস্থায় 34 বছর বয়সী ওই পথচারীকে দ্রুত হার্লেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অভিযুক্ত করবেট চালক এরিক তোরেস এবং তার আরোহীও আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যে হাসপাতালে তোরেসকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো ও জনজীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ এনেছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি তুলে ধরেছে শহরের রাজপথে অনিয়ন্ত্রিত গতি ও ট্রাফিক আইন অমান্যের এক ভয়ঙ্কর চিত্র। এ বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে চিকিৎসাধীন পথচারী বর্তমানে আশঙ্কামুক্ত হলেও সকালের এই আকস্মিক দুর্ঘটনা তার ও তার পরিবারের জীবনে এনে দিয়েছে এক দীর্ঘ ট্রমা। স্থানীয় বাসিন্দারা দ্রুত পলাতক মার্সিডিজ চালককে গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি শেরম্যান অ্যাভিনিউতে কঠোর ট্রাফিক পুলিশিং ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন। সাইম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। আয়ারল্যান্ডের দক্ষিণ পূর্ব উপকূলের ব্ল্যাক ওয়াটার নদীর শান্ত তীরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক স্ট্র্যানক্যালি ক্যাসেল এবার যুক্ত হলো মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের বৈশ্বিক সাম্রাজ্যে। আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডের এই 1830 সালের গথিক আমলের দুর্গ এবং এর চারপাশের 440 একরের বিশাল এস্টেটটি সম্প্রতি এক গোপন চুক্তির মাধ্যমে কিনে নিয়েছেন এই বিলেনিয়ার দম্পতি। আইরিশ টাইমসের তথ্য মতে 16,000 বর্গফুটের এই অভিজাত সম্পত্তিটির আনুমানিক মূল্য 2 থেকে 3 কোটি ইউরোর মধ্যে। বিস্তারিত জানব সাইম শুভর প্রতিবেদনে। দীর্ঘ 25 বছর ধরে আয়ারল্যান্ডের প্রাচীন স্ট্যানক্যালি ক্যাসেলের মালিকানায় ছিলেন লন্ডনের খ্যাতনামা বিনিয়োগকারী প্রতিষ্ঠান RAB ক্যাপিটালের সহ প্রতিষ্ঠাতা মাইকেল বাকলি এবং তার স্ত্রী জিয়ানকার্লা অ্যালেন বাকলি। বিগত 2 দশক ধরে নিপুণ দক্ষতায় দুর্গের সংস্কার কাজ চালানো হয়েছে। নতুন মালিকানা হস্তান্তরের পর অ্যালেন বাকলি দম্পতি এক যৌথ বিবৃতিতে জানান, জাকারবার্গ পরিবার এই ঐতিহাসিক সম্পত্তি ও সংলগ্ন জমির ঐতিহ্য বজায় রেখে সামনে আরও বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে, যা সত্যি প্রশংসনীয়। 1830 সালে তৎকালীন টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য এই স্ট্যানক্যালি ক্যাসেলটি তৈরি করেছিলেন 2 বিখ্যাত ভাই জেমস ও জর্জ রিচার্ড পেইন। স্থাপত্যবিদ্যার অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এই পেইন ভ্রাতৃদ্বয় আয়ারল্যান্ডের কালজয়ী ড্রামোল্যান্ড ক্যাসেল এবং ব্ল্যাক রক দুর্গেরও রূপকার ছিলেন। নদী, সবুজ প্রান্তর এবং 2 শতাব্দীর সমৃদ্ধ ইতিহাস মিলেই এই দুর্গটিকে করে তুলেছে অনন্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, হাওয়াইয়ের কাওয়াই দ্বীপের গোপন ভূগর্ভস্থ বাংকার সমৃদ্ধ বিশাল এস্টেট কিংবা মায়ামির বিলিনিয়ার বাংকার হিসেবে পরিচিত ইন্ডিয়ান ক্রিকের বিলাসবহুল রাজপ্রাসাদের পর ইউরোপে এটি জাকারবার্গের সবচেয়ে বড় ব্যক্তিগত রিয়েল এস্টেট বিনিয়োগ। 2009 সাল থেকে ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তর পরিচালিত হলেও এই প্রথম আয়ারল্যান্ডে কোনো ব্যক্তিগত আবাসস্থল গড়ে তোলেন জাকারবার্গ। এর আগে কাউন্টি কিলডেয়ারের ক্যাসেল মার্টিন হাউস কেনার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন তিনি। প্রযুক্তি ও কর্পোরেট বিশ্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর আইনি ও সামাজিক চাপ যখন তীব্র, তখন এমন ব্যক্তিগত সম্পদ সংগ্রহ এক ধরনের মানসিক প্রশান্তির মাধ্যম হতে পারে। সব মিলিয়ে জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রেরই মূল আবাসন বজায় রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তবে শান্ত আয়ারল্যান্ডে ছুটি কাটানোর সময় ঐতিহ্যবাহী এই স্ট্যানক্যালি ক্যাসেলই হবে প্রযুক্তির দুনিয়ায় অন্যতম শীর্ষ দম্পতির নতুন প্রিয় ঠিকানা। সাইম শুভ, এটিভি ইউএসএ। পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে নিন্দিত বিতর্কিত ইউয়ান ইহুদি বসতি স্থাপন পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার পথে হেঁটেছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমের নিকটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় 1200-র বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের দরপত্র আহ্বান করেছে দেশটির আবাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে চিরতরে নস্যাৎ করার গভীর শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানব সাইম শুভর প্রতিবেদনে। বিতর্কিত ইউয়ান পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন ইহুদি বসতি তৈরি হবে। ফলে অবরুদ্ধ এই ভূখণ্ডটি ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ এই 2 ভাগে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচিত পূর্ব জেরুজালেম থেকে বাকি পশ্চিম তীর বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বাস্তবতার আলো থেকে বহু দূরে ঠেলে দেবে। মানবাধিকার ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে নির্ধারণ করাকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থসিদ্ধি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা পিস নাও এর মতে এটি বিদায়ী সরকারের এক চূড়ান্ত সংঘাতমূলক পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী রক্তপাতকে উস্কে দেবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের মতানুযায়ী অধিকৃত ভূখণ্ডে যে কোনো ধরনের বসতি নির্মাণ অবৈধ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার ভয়ে ইসরায়েল সরকার এই E1 প্রকল্প স্থগিত রাখলেও বর্তমান সরকারের কট্টর নীতি তা ত্বরান্বিত করেছে। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বিষয়টিকে অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক আখ্যা দিয়ে কড়া নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। একইভাবে ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে ও নেদারল্যান্ডসের নেতারা যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন, সহিংসতা ও অর্থনৈতিক অবরোধের মুখে এটি পশ্চিম তীরকে আরও অস্থিতিশীল করবে। কাগজে কলমে ভূ রাজনৈতিক সংকট মনে হলেও মাঠ পর্যায়ে ফিলিস্তিনি বেসামরিক মানুষের জীবনে এটি মারাত্মক মানবিক বিপর্যয় ডেকে আনছে। ক্রমাগত বসতি সম্প্রসারণের কারণে ফিলিস্তিনিদের কৃষি জমি, অর্থনৈতিক পথ ও বাসস্থান ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং নিত্যদিনের বিধিনিষেধ সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। কূটনৈতিক প্রতিক্রিয়া সত্ত্বেও ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বক্তব্য, পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনার টেবিল থেকে মুছে ফেলা হচ্ছে। স্পষ্ট বার্তা দেয় যে চরম মানবিক মূল্য দিয়েও রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার চক্রান্ত অব্যাহত রাখা হচ্ছে। বৈশ্বিক চাপ ও আন্তর্জাতিক আইনের মুখে ইসরায়েলের এই একতরফা সিদ্ধান্তকে রুখে দিতে বিশ্ব সম্প্রদায় অবিলম্বে কার্যকর কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার বিষয়। সাইম শুভ, ATV USA, নিউ ইয়র্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। বহুল প্রতীক্ষিত এক দ্বিপক্ষীয় সফর হঠাৎই থমকে গেল দুই শর্তের বেড়াজালে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও শেষ মুহূর্তে থমকে গেছে ঢাকার দেওয়া দুই অনড় শর্তে, যা রীতিমতো ভড়কে দিয়েছে নয়াদিল্লিকে। প্রথম শর্তে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক অপরাধীদের অবিলম্বে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। আর দ্বিতীয় শর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে আটক অভিযুক্তদের হস্তান্তরের কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম জানিয়েছেন, এই দুই শর্তের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে ঢাকা। মূলত গত 5 আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যের পরই সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়, যার জেরে কড়া প্রতিক্রিয়া জানায় ঢাকা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ পর্যালোচনায় থাকলেও শেখ হাসিনার প্রত্যর্পণ শিগগিরই হচ্ছে না। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ভূমিকা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের অবিশ্বাস এবং সম্পর্ক পুনর্বিন্যাসের আকাঙ্ক্ষা থেকেই এমন কঠোর অবস্থান নিয়েছে ঢাকা। সব মিলিয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক দাঁড়িয়ে নতুন এক মোড়ে, যার ভবিষ্যৎ নির্ভর করছে এই দুই শর্তের সুরাহার উপরই। সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের নতুন মুখ হিসেবে যুক্ত হলেন এক তরুণ রাজনীতিক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি প্রথমবারের মতো মন্ত্রিসভায় জায়গা পেলেন। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বন্টনের কথা জানানো হয়, যেখানে বলা হয়, রুলস অব বিজনেস 1996 এর 3-4 বিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর এই দাপ্তরিক দায়িত্ব ঠিক করেছেন এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সন্ধ্যায় বঙ্গভবনের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন আন্দালিব রহমান পার্থসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ভোলা 1 আসনের সংসদ সদস্য পার্থর বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ছিলেন সাবেক LGRD মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, যিনি বিজেপি দলটিরও প্রতিষ্ঠাতা। এই রদবদলে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হারিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন জহির উদ্দিন স্বপন। শত বছরের পুরনো এক গ্রামীণ ঐতিহ্য এবার বাধার মুখে পড়েছে ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে যুগ যুগ ধরে চলে আসা নৌকাবাইজ প্রতিযোগিতা বন্ধের দাবি তুলেছে
তৌহিদি জনতা নামে একটি পক্ষ, যার জেরে অনিশ্চয়তায় পড়েছে এলাকার দীর্ঘদিনের এই উৎসব। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে 15 থেকে 20 বছর ধরে সোনাই নদীতে অনুষ্ঠিত হয়ে আসছে বার্ষিক এই নৌকা বাইচ। এবার যা 28 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আয়োজনের খবর প্রচারের পরপরই তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ ফেসবুকে প্রচারণা চালিয়ে ও স্থানীয় একটি মসজিদে সভা করে প্রতিযোগিতা বাতিলের দাবি তুলেছেন। ছড়িয়ে পড়া এক ভিডিওতে বক্তারা দাবি করেন নৌকা বাইচের আড়ালে জুয়া বসে, নদীর পাড় ও ফসলের ক্ষতি হয়, এমনকি অতীতে সহিংসতাও ঘটেছে। তবে আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলামের দাবি, মুষ্টিমেয় কিছু মানুষই বিরোধিতা করেছেন। অধিকাংশ মানুষ চান যথাসময়ে বাইচ অনুষ্ঠিত হোক। ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, প্রতি বছরই এই আয়োজনে সংঘর্ষ ও নদী ভাঙনের ঘটনা ঘটে। গত বছরও মারামারির কারণে বাইচ বন্ধ ছিল। দুই পক্ষকে নিয়ে বসার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে। শনিবার বিকেলে ইউএনও কার্যালয়ে বসেছেন দুই পক্ষ। প্রশাসনিক অনুমতি সাপেক্ষে চূড়ান্ত হবে বাইচ শেষ পর্যন্ত হবে কিনা। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে ফেরার প্রতীক্ষায় ইতালিতে রোনালদিনহো। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ইতালির লিগ সিস্টেমের তৃতীয় স্তরের ক্লাব রাভেনার নতুন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। এ সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে ইতালি পৌঁছেছেন ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার। ইতালির ক্লাবটির বাণিজ্যিক কৌশলের অংশ হিসেবে তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আশা করা হচ্ছে যে তিনি দলটির হয়ে অন্তত একটি অফিসিয়াল ম্যাচে মাঠে নামবেন। উত্তরাঞ্চলীয় ইতালির এই ক্লাবটির হয়ে 46 বছর বয়সে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা গত জুনে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই মহাতারকা। নতুন মৌসুমে রাভেনা আয়োজিত অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে তিনি ফর্লি বিমানবন্দরে অবতরণ করেন। ইতালিতে পৌঁছানোর পর রোনালদিনহোর ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ক্লাবটি। ছবিতে ফুটবলের এই কিংবদন্তিকে তার আইকনিক শাঁকা ভঙ্গি করতে দেখা যায়, যেখানে তিনি বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা তুলে অন্য আঙ্গুলগুলো তালুর দিকে মুড়িয়ে রাখেন। ইতালীয় ব্যবসায়ী চিপ্রিয়ানি 2024 সালে নিজের শহরকে এগিয়ে নেওয়ার ব্যক্তিগত তাগিদ ও গভীর টান থেকে ক্লাবটি কিনেছিলেন। কিংবদন্তি এ খেলোয়াড়কে ঘিরে করা এই চুক্তির মূল লক্ষ্য আন্তর্জাতিক পরিচিতি লাভ ও ব্র্যান্ডের প্রচার বৃদ্ধি করা। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। চোখের চাহনি আর মুখের অভিব্যক্তি দিয়ে যিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয়, চকচকে অবয়ব কিংবা পেশিবহুল শরীর ছাড়াই বাংলাদেশের অভিনয় জগতে যিনি হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত নাম, আজ সেই মোশাররফ করিমের জন্মদিন। বিনোদন ডেস্কের রিপোর্টে বিস্তারিত। চোখের চাহনি আর মুখের অভিব্যক্তি দিয়েই যিনি জয় করেছেন কোটি দর্শকদের হৃদয়, চকচকে অবয়ব কিংবা পেশিবহুল শরীর ছাড়াই বাংলাদেশের অভিনয় জগতে যিনি হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত নাম, আজ সেই মোশাররফ করিমের জন্মদিন। 1971 সালের 22 আগস্ট ঢাকায় জন্ম নেওয়া এই অভিনেতার বেড়ে ওঠা রাজধানীতেই, যদিও তার পৈতৃক ভিটা বরিশালে। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ সবখানেই নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ভালোবাসতে ভালোবাসার মানুষকে কাছে রাখতে হয়। 1986 সালে এসএসসি পাশ করার পরই অভিনয়ের প্রতি টান থেকে তিনি যুক্ত হন নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খানের দল নাট্যকেন্দ্রে। মঞ্চেই গড়ে ওঠে তার অভিনয়ের প্রকৃতিভিদ। তারকা খ্যাতি পাওয়ার আগে জীবিকার তাগিদের রাজধানীর নাখালপাড়ায় হক কোচিং সেন্টারের বাংলা সাহিত্য ও ইংরেজি গ্রামার পড়িয়েছেন মোশাররফ করিম, যদিও অভিনয়ের স্বপ্ন থেকে কখনো সরে আসেননি তিনি। নিজের বসে একটা ট্র্যাক কিনবো, ওই ট্র্যাকের নাম হইব লাগাম সারাগো। 1999 সালে ফেরদৌস হাসান পরিচালিত এক পর্বের নাটক অতিথির মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার, যদিও কখনো দর্শকদের নজর পুরোপুরি কাড়তে পারেননি তিনি। ভাগ্য বদলাতে শুরু করে 2004 সালে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ক্যারাম নাটকে অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আর কাছে রাখতে গেলে বিয়ে করতে হয়।
420, হাউসফুল এবং জনপ্রিয় সিকিন্দার বক্স সিরিজের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন প্রতিটি বাঙালি পরিবারের ড্রেসিং রুমের নিয়মিত সঙ্গী। শুধু হাস্যরস নয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন এবং জালালের গল্পের মতো সিনেমায় গম্ভীর ও জীবন ঘনিষ্ঠ চরিত্রেও প্রমাণ করেছেন নিজের বহুমুখী প্রতিভা। নূর ইমরান মিঠু পরিচালিত কমলার রকেট ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পী বিভাগে মনোনীত হলেও চরিত্রটি হাস্যরসাত্মক নয় দাবি করে পুরস্কারটি ফিরিয়ে দেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে মহানগর ওয়েব সিরিজে ওসি হারুন অর রশিদ চরিত্রে তার অভিনয় 2 বাংলাতেই তুমুল সাড়া ফেলে। নামটা হচ্ছে হারুন। হারুন এত সহজে হারে না। ঢালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই চরিত্রের তার অভিনয়ের মুগ্ধতা প্রকাশ করে বলেন, মোশাররফ করিমের মতো অভিনয় শিল্পী পশ্চিমবঙ্গেও খুঁজে পাওয়া দুষ্কর। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এ পর্যন্ত 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন মোশাররফ করিম, যা অভিনেত্রী শাবনূরের পাশাপাশি তাকে এই পুরস্কারের সর্বোচ্চবার প্রাপকদের তালিকায় জায়গা করে দিয়েছে। জন্মদিনে বাংলাদেশের এই বরপুত্র অভিনেতার প্রতি রইল অসংখ্য শুভকামনা। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে জড়ালেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। প্রায় 8 বছরের সম্পর্কের পর দীর্ঘদিনের প্রেমিকা মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা দেমেট্রিয়াদেসের সঙ্গে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এই তারকা। শুক্রবার বিকেলে উত্তর গোয়ার মাফুসায় সাব রেজিস্ট্রার কার্যালয়ে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাধারণ পোশাকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গোয়া রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে বলে জানান সাব রেজিস্ট্রার সুরজ বার্নেকার। স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে বাধ্যতামূলক 15 দিনের অপেক্ষা শিথিল করতে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরের বিশেষ অনুমতি নিয়েছিলেন তারা। 15 দিন পরই দম্পতির হাতে তুলে দেওয়া হবে বিয়ের সনদ। বর্তমানে পাঞ্জির কাছে সুকোরো গ্রামে একসঙ্গে বসবাস করছেন এই 2 তারকা। এর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে কথোপকথনের সময় গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেছিলেন অর্জুন। 2018 সাল থেকে সম্পর্কে থাকা এই জুটির 2 ছেলে সন্তান রয়েছে। 2019 সালে জন্ম নেওয়া আরিক ও 2023 সালে জন্ম নেওয়া আরিফ। এর আগে সাবেক সুপার মডেল মেহের জেসিয়াকে 1998 সালে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল, যাদের 2 মেয়ে রয়েছে। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতকে 2 কঠিন শর্ত দিল বাংলাদেশ, অনিশ্চয়তায় তারেক রহমানের সফর। বাংলাদেশ সহ 75 দেশের ভিসা স্থগিতাদেশ বেআইনি ঘোষণা করল যুক্তরাষ্ট্রের আদালত। ইনউডে ভয়াবহ রেসিং ট্র্যাজেডি, গতির আনন্দে পিষ্ট নিষ্পাপ পথচারী, কাঠগড়ায় চালক। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।